internet connection unstable বলছে কেন যে বলে in mechanics the quantity that is globally conserved is the total probability for finding the particle anywhere in the universe. আমি আমার সিস্টেমটা খুব সহজ সিস্টেম করলাম। We are basically discussing quantum mechanics of a particle. A particle আবার photon না, of a particle. ফোটনের কোয়ান্টাম মেকানিক্স কঠিন, যদিও কোয়ান্টাম মেকানিক্স শুরু হয়েছে ফোটন থেকেই, মানে রেডিয়েশন, কিন্তু ফোটনের কোয়ান্টাম মেকানিক্স কঠিন, কারণ ফোটন খুব সহজেই অ্যাবজর্ব হয়ে যায় এবং ফোটন খুব সহজেই ক্রিয়েটেড হয়ে যায়। শুধু অ্যাবজর্পশন, ক্রিয়েশন এগুলো কোয়ান্টাম মেকানিক্সে ডিসকাস করি না আমরা। এই জন্য এটা অনেকে অবাক হয়, কি ব্যাপার, ফোটন দিয়ে শুরু করলেন, রেডিয়েশন, ম্যাক্স প্লাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট আইনস্টাইনের, এগুলো দিয়ে শুরু করলেন, এগুলো দিয়ে শুরু হলো কোয়ান্টাম মেকানিক্স, হঠাৎ করে চলে গেল কেন? এখন থেকে শুধু ইলেকট্রন ইলেকট্রন বলেন, ফোটন আর নাম নাই কেন? ফোটন আনতে গেলে ফিল্ড থিওরি পর্যন্ত ওয়েট করতে হবে। কিন্তু এই জন্য অনেকে অবাক হয়, ব্যাপার কি, ফোটন দিয়ে শুরু করলেন, মাঝখানে ফোটন চলে গেল কোথায়, আর ফোটনের নাম করেন না কেন? So in quantum এখান থেকে শুরু করি। In quantum mechanics, the quantity that is globally conserved is the total probability for finding the particle anywhere in the universe. We can get this result by expressing the invariance of the norm in the coordinate basis. এই দেখো, নর্ম তো হচ্ছে এটা, at time t তোমার স্টেট ভেক্টর যদি হয় কেট সাই, ব্রাস সাই দিয়ে কেট সাইর উপরে অ্যাক্ট করালে যেটা হয় সেটাকে বলে স্কেলার প্রোডাক্ট অফ কেট সাই উইথ ইটসেলফ এট টাইম টি। এখন ধরো, তাহলে এটাকে সাই অফ টি কে এভাবে লেখা যায়, টাইম ইভলিউশন অপারেটর টি অফ টি, আসলে এখানে টি কমা জিরো বলবো, ক্যাপিটাল টি অফ টি কমা জিরো, টি কমা টি নট ইজ জিরো, কম জিরো না লিখে জাস্ট টি লিখলাম। তাহলে এটা দেখে বুঝতে হবে যে আমার আদি সময় জিরো ধরেছি, টি নট ধরি নাই। ফুল নোটেশন লিখতে গেলে এখানে কমা তারপরে জিরো, জিরো আবার লোকে লিখতে চায় না, তাই জাস্ট টি অফ টি। ওকে, সো আদি সময় হচ্ছে টাইম জিরো, টি তো ইউনিটারি, আর ব্রাটা তাহলে হবে ব্রাস আই at time zero, t dagger, t যেহেতু ইউনিটারি, এটা মিলল ওয়ান, আইডেন্টিটি। তাহলে স্কেলার প্রোডাক্ট অফ দ্য স্টেট ভেক্টর উইথ ইটসেলফ at time আর at time zero একই জিনিস। তার মানে স্কেলার প্রোডাক্টের কোনো পরিবর্তন নাই, স্কেলার প্রোডাক্টটা কনস্ট্যান্ট। যদিও এটা দেখে ভুল হতে পারে যে এখানে টি দেখা যায়, এখানে টি দেখা যায়, তাহলে এই পুরো জিনিসটা সময়ের উপরে নির্ভরশীল তুমি বলে বসতে পারো, কিন্তু না, এটা আসলে সময় নির্ভরশীল না। সাইটা সময়ের উপর নির্ভর করছে, এই সাইটা সময়ের উপর নির্ভর করছে, কিন্তু সাইটা সময়ের সাথে এভাবে পরিবর্তিত হচ্ছে যে স্কেলার প্রোডাক্ট ইটসেলফ রিমেইনস কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা কনস্ট্যান্ট, দেখা গেল এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট আসলে, যদি এখানে টি আছে, দৃশ্যমান আছে বলেই তুমি বলে বসতে পারো যে এটা ডাজন্ট ডিপেন্ডস অন টি, টি তো দেখছি আমার ফর্মুলায়, তাহলে কনস্ট্যান্ট বলছেন। কনস্ট্যান্ট বলছি এই কারণে, টি এর এটা আসলে টি এর উপর নির্ভর করে না, সাইটা টি এর উপর নির্ভর করে, সেটা দেখানোর জন্যই আমি টি দিয়েছি। এখন এই স্কেলার প্রোডাক্ট আমি কোঅর্ডিনেট বেসিসে করব, এক্সপ্রেস করব। কোঅর্ডিনেট বেসিসে আইডেন্টিটি কিভাবে লেখে, কেট আর ব্রা আর ডি কিউ, এটাই হচ্ছে আইডেন্টিটি। তাহলে এটার মাঝখানে দুটো ব্রা সাই এবং কেট সাই এর মাঝখানে একটা ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি করো using the coordinate basis. AR হচ্ছে eigenkets of the coordinate operator in 3 dimensions. কোঅর্ডিনেট ব্যবহার করে আমি এখানে একটা ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি করেছি। এটা কি, ket psi of t scalar product with bra r. This is the representation of the state vector ket psi of t in the coordinate basis. এটাই হচ্ছে ওয়েভ ফাংশন, ইটস আ ফাংশন অফ আর। ওকে, আরটা যদি ডিসক্রিট হতো তাহলে এটা বলতাম যে এটা একটা ম্যাট্রিক্স,
একটা কলাম ম্যাট্রিক্স psi1 psi2, r1 হলে এটা psi পুরোটা বলতাম psi1, r2 হলে এখানে পুরোটা বলতাম psi2, কিন্তু r তো ডিসক্রিট ইন্ডেক্স না, r তো হচ্ছে কন্টিনিউয়াস ইন্ডেক্স। ফলে এই জিনিসটাকে, এই স্কেলার প্রোডাক্টকে আমি থিঙ্ক অফ ইট অ্যাজ আ ফাংশন অফ r। rটা ডিসক্রিট হলে rটা এখানে না দিয়ে এখানে দিতাম, সাবস্ক্রিপ্টে দিতাম। যেহেতু rটা কন্টিনিউয়াস, সাবস্ক্রিপ্টে দেইনি, ব্র্যাকেটের ভেতরে দিয়েছি, shown it as a functional dependence. So this scalar product of ket psi of d with bra r is a function of, it depends upon r, so it's a function of r। Function বলছি because r is a continuous index। এই ফাংশনটাকে বলে ওয়েভ ফাংশন in the coordinate basis of the state vector at time t। আর এটা তাহলে কি, এটা হচ্ছে ওয়েভ ফাংশনের স্টার, কারণ এখানে উল্টা হয়ে গেছে, কেট সাই ইন্টারচেঞ্জ করলে স্টার হয়ে যায়। তাহলে সাই স্টার অফ আর টি সাই টি। এখন সাই স্টার আর টি সাই, এটাকে একসঙ্গে করলে এটা হচ্ছে পি অফ আর টি, পি মানে প্রবাবিলিটি ডেন্সিটি। আমি এখানে রো লিখতে পারতাম, রো রো। আমি একটু যখন চার্জ নিয়ে আলোচনা করছিলাম তখন রো লিখেছি, শঙ্করে কিন্তু পি লিখেছে, কারণ শঙ্কর ভাবছে যে রোটা আগে আগে লিখেছে চার্জের কনটেক্সটে, আবার যদি রো লিখি ছাত্ররা হয়তো চার্জ, এটাও চার্জ, এটা চার্জ না, এটা প্রবাবিলিটি। এই ডিস্টিংশনটা রাখার জন্য উনি নোটেশন পাল্টে দিয়েছেন, পি করে ফেলছেন, কিন্তু অনেক বইতে নোটেশন রাখে, কনটেক্সটে বুঝতে হয় রো কি মিন করে। যাই হোক, শঙ্করের নোটেশনে পি অফ আর এন্ড টি ইজ নাথিং বাট সাই স্টার আর এট আর এন্ড টি টাইম সাই। এটা কিন্তু একটা রিয়েল নাম্বার পুরোটা, এটা কমপ্লেক্স, এটা কমপ্লেক্স, এটা হচ্ছে এটা মডুলার স্কোয়ার, এটা হচ্ছে পিআরটি ডি কিউবড আর। এটাকে বলে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি। এটা যে এটা ইন্টিগ্রাল আছে, ইন্টিগ্রেটেড উইথ রেসপেক্ট টু ডি কিউবড আর। ইন্টিগ্রেন্ট হচ্ছে এটা, যে ইন্টিগ্রেন্টটা আছে, যে ইন্টিগ্রেন্ট যেটা আছে পিআরটি ডি কিউবড আর, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে what is the, this is the probability of finding the particle in a small volume d cubed r around r at time t। পুরোটা probability। তাহলে কিউবড r দিয়ে গুণ দেওয়ার পরে পুরোটা হলো probability of finding the particle in the tiny volume d cubed r around r at time t। তাহলে ডি কিউবড আর বাদ দিয়ে যেটা থাকে, পি যেটা থাকে, সেটাকে কি বলা হবে? এটাকে বলা হবে প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম that the particle will be found in a small volume around r at time t। ওটাকে ওই ক্ষুদ্র ভলিউম দিয়ে গুণ দেওয়ার পরেই প্রবাবিলিটি হয় at time t। গুণ দেওয়ার আগে যেটা থাকে পি, পিটা হচ্ছে প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম that the particle would be found in a small volume d cubed r around r at time t। আর ইউনিট ভলিউম বলেই পিটাকে বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি, প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম, তাহলে এটা প্রবাবিলিটি ডেন্সিটি। ওকে, এটা চার্জ না, চার্জও কিন্তু পার ইউনিট ভলিউম, ওটাকে বলে চার্জ ডেন্সিটি। তাহলে আর ডি কিউবড আর এর উপরে ইন্টিগ্রেট করলে কি হয়? Total probability of finding the particle anywhere in the integrated volume। Integrated volume যদি আমি তার ইউনিভার্স যদি নেই, তাহলে whole thing would be the probability of finding the particle somewhere in the universe। সেটা তো হতেই হবে, পার্টিকেল তার ইউনিভার্সের বাইরে যায়নি। এখানে পিটা ইজ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি। খেয়াল রাখো, the global conservation law for the conservation of probability is analogous to the global conservation law for electric charge। এটাই global conservation law, এটা equal to constant। এটা তার মানে কি? এটা হচ্ছে ইন্টিগ্রেট করেছি, ইন্টিগ্রেট করার পরে বলছি এটা টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল সামওয়্যার ইন দ্য ইউনিভার্স, সেটা কনস্ট্যান্ট। এবং কনস্ট্যান্ট মান 1, কারণ টোটাল প্রবাবিলিটিতে একের চাইতে বেশি হতে পারে না, ওটা প্রবাবিলিটির ব্যাপার। প্রবাবিলিটির সংজ্ঞা কিভাবে সংজ্ঞায়িত করি? কিন্তু এই ইন্টিগ্রেশন করলাম পি কে উইথ রেসপেক্ট টু আর, ইন্টিগ্রেটেড ওভার দ্য এন্টায়ার ইউনিভার্স,
এই মানটা কনস্ট্যান্ট, এটাকে বলে গ্লোবাল কনজারভেশন প্রবাবিলিটি। গ্লোবাল কেন? ইন্টিগ্রেট করেছে বলে গ্লোবাল। ওকে, so the global conservation law for the conservation of probability or global conservation law for probability, এটাই বলতে পারতে, is analogous to the global conservation law for electric charge. Equation 1 বলে ইলেকট্রিক চার্জ একই জিনিস, শুধু পি এর পরিবর্তে রো লেখা ছিল। ইকুয়েশন 1 এই যে এটা, কিউ অফ টি ইজ কনস্ট্যান্ট। কিউটা হচ্ছে টোটাল চার্জ in the entire universe at time t. Okay, এটা ইন্টিগ্রেট করার পরে যেটা থাকলো সেটাকে লিখতে পারি পি অফ টি। এইখানে এটাকে লিখতে পারি পি অফ টি, আরটা উঠে যাবে কারণ আর এর উপর ইন্টিগ্রেট হয়ে গেছে। তো ইকুয়াল টু পি অফ টি, কিউ লিখলাম না, পি অফ টি। পি অফ টি মানে হচ্ছে probability of finding the particle somewhere in the universe, somewhere in the universe at time t. ওটা কনস্ট্যান্ট, যদি এখানে ব্র্যাকেটে টি লিখেছি, কারণ এখানে টি লেখা আছে বলে টি লিখে ফেললাম। পি অফ টি আর উঠে গেল কারণ ডিকিউবড আর ইন্টিগ্রেটেড হয়ে গেছে, সমান সমান পি অফ টি। আপাত দৃষ্টিতে বলবো যে পি অফ টি ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল সামওয়্যার ইন দ্য ইউনিভার্স এট টাইম টি। তারপর বলে ওটা তো কনস্ট্যান্ট হবে, তো ওটার মান কনস্ট্যান্ট, আসলে টাইমের উপর নির্ভরশীল না, ওটার মান কনস্ট্যান্ট। এটা হচ্ছে গ্লোবাল কনজারভেশন ফর প্রবাবিলিটি, integrated over the entire universe. To get the equation of continuity for the probability, এখন আমি local probability conservation চাই। I would like to find the local conservation law for probability at a particular point. আসলে এই যে ইকুয়েশন অফ কন্টিনিউটি যখন লিখি, ইকুয়েশন অফ কন্টিনিউটি ইজ ভ্যালিড পয়েন্ট বাই পয়েন্ট। এই পয়েন্টে ইকুয়েশন অফ কন্টিনিউটি, প্রত্যেকটা পয়েন্টে একই ইকুয়েশন, কিন্তু দ্যাট ইকুয়েশন ইজ ভ্যালিড পয়েন্ট বাই পয়েন্ট। যেমন ইকুয়েশন অফ কন্টিনিউটি তোমাকে দেখে, চার ইকুয়েশন অফ কন্টিনিউটি যেটা আছে, দ্যাটস এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইটা লেফট হ্যান্ড সাইডের মান আর এ আর রাইট হ্যান্ড সাইডের মান আর এ সমান। আর চেঞ্জ করো, এটা চেঞ্জ হবে, ওটাও চেঞ্জ হবে, সমান। টি চেঞ্জ করো, এটা চেঞ্জ হবে, আর কনস্ট্যান্ট থেকে চেঞ্জ করো, এটা পরিবর্তন হবে, ডান দিকেও পরিবর্তন হবে, সমান থেকে যাবে। সো ইটস এ point by point equal. Okay, this is the equation of continuity or local conservation law at a particular point. At a particular point তার ফিজিক্যাল না, ফলে আমি ওই পয়েন্টের চারদিকে একটা পার্টিকুলার একটা ক্ষুদ্র রিজন ধরে সেইখানে লোকাল কনজারভেশন লটা খাটাই, ক্ষুদ্র। তাহলে আমাকে এরকম একটা ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে I have to integrate over a small volume, not over the entire universe. তারপরে কি হবে দেখতে হবে। তো আমাকে এরকম একটা আগে ইকুয়েশন অফ কন্টিনিউটি প্রবাবিলিটির জন্য ডিডিউস করতে হবে। আমি তো রো এর পরিবর্তে আমার থাকতে হবে পি, প্রবাবিলিটি ডেন্সিটি। ডান দিকে কি থাকে? ডান দিকে এরকম একটা থাকতে হবে মাইনাস ডেল ডট সামথিং। ওই সামথিংকে বলা হবে প্রবাবিলিটি কারেন্ট। এইভাবে প্রকাশ করা যায় কিনা, এভাবে কোনো ইকুয়েশন প্রবাবিলিটির জন্য আমি ডিডিউস করতে পারি কিনা, পারলে তখন জে এর মান কি হবে প্রবাবিলিটির ক্ষেত্রে, সেটা আমি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখা যাক তাহলে করতে পারি কিনা। খুব সহজ, পারা যায়। ওকে, তাই বলছি, টু গেট দি ইকুয়েশন অফ কন্টিনিউটি ফর প্রবাবিলিটি উই টার্ন টু দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন। শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে আমি ডিডিউস করে ফেলতে পারবো। এটা শ্রোডিঙ্গার ইকুয়েশন। এই ডিডাকশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব সোজা। এই ডিডাকশনটা তোমাদের করতে হবে, জানতে হবে, মনে রাখতে হবে। তোমরা বাসায় গিয়ে এগুলো তোমরা আবার নিজেরা করবে। আর এটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। I h cut h bar partial d psi by dt equals minus h cut square by 2m del square acting on psi plus v psi. এটাকে শুধু কমপ্লেক্স কনজুগেট করো, হারমিশন না, হারমিশন কনজুগেট, শুধু কমপ্লেক্স কনজুগেট করো। তাহলে সাই এখানে আই হয়ে যাবে মাইনাস আই,
সাই হয়ে যাবে সাই স্টার, এখানে সাই হয়ে যাবে সাই স্টার, আর এখানে সাই হয়ে যাবে সাই। বিটা রিয়েল। বিটা যদি রিয়েল না হয় তাহলে কিন্তু হ্যামিল্টনিয়ান অপারেটর হারমি হবে না, কারণ হ্যামিল্টনিয়ান অপারেটর কি মাইনাস এইচ স্কয়ার টু এম ডেল স্কয়ার প্লাস ভি। আমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে প্রকাশ করছি শ্রোডিঙ্গার ইকুয়েশনটা, এই জন্য ডেল স্কয়ার এসছে। আমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা লিখেছি। ভি যদি রিয়েল না হয় তাহলে হ্যামিল্টনটা হারমিশন অপারেটর হবে না, কিন্তু পস্টুলেট তো বলে Hamiltonian must be a Hermitian operator. So to keep Hamiltonian as a Hermitian operator, V must be real. V is a complex function হবে না। Coordinate representation a potential energy becomes a function of x. ছোট x is the eigenvalue of the coordinate operator. So it's just a function. It's the real function. For if it were not a real function, Hamiltonian would be non-Hermitian. Hamiltonian Hermitian হবে না, which is unacceptable. তারপরেও কোনো বিশেষ ক্ষেত্রে ফেনোমেনোলজিক্যাল যখন কাজ করি, থিওরিটিক্যাল কাজ না, ফেনোমেনোলজিক্যাল, ভিটাকে আমরা কমপ্লেক্স ধরে নেই, কারণ ওখানে কিছু নন কনজারভেশন প্রবাবিলিটি আইডিয়া ইন্ট্রোডিউস করি। একটা পার্টিকেল যদি অ্যাবজর্ব হয়ে যায় কোনো কারণে, তাহলে তো ওই প্রবাবিলিটি কনজার্ভড হবে না। হবে কি? কনজার্ভড হবে না। তো প্রবাবিলিটি হঠাৎ করে শূন্য হয়ে গেল, তাহলে প্রবাবিলিটি কনজার্ভড হবে না। ওরকম সিচুয়েশনকে আসলে কোয়ান্টাম মেকানিক্সে ঠিক ওইভাবে থিওরিটিক্যালি ওই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করা যায় না। তারপরও ফেনোমেনোলজিক্যালি যদি করতে চাই তখন ভিটাকে কমপ্লেক্স দেবো, ভি এর ইমাজিনারি পার্ট থেকে ওই অ্যাবজর্পশন প্রসেসটা আসবে। এরকম কিছু ফেনোমেনোলজিক্যাল কাজ আমরা করি। তখন আমরা এই এইটা যে হারমিশন হতে হবে সেটাকে আমরা রিল্যাক্স করে দিই, just to take into account that phenomenon of absorption and creation. Okay, কিন্তু ওটার অ্যাকচুয়াল থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরি। কোয়ান্টাম মেকানিক্সও আমরা ওই ধরনের অ্যাবজর্পশন কিংবা ক্রিয়েশন অফ পার্টিকলস যদি হয় তাহলে সেখানে তার কনসেপ্ট থাকলো না। সে নন কনজারভেশন প্রবাবিলিটি হ্যান্ডেল করার জন্য ফেনোমেনোলজিক্যালি আমরা ধরে নেই ভিটা কমপ্লেক্স ধরে নেই, যদিও ভিটা কমপ্লেক্স ধরলে আর কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেটকে ভায়োলেট করি, করলাম, এটা তো আর থিওরিটিক্যাল কোনো কাজ না, ফেনোমেনোলজিক্যাল। তার মানে একটা ফেনোমেনাকে ডিসক্রাইব করার জন্যই করছি। ওকে, কিন্তু আমি লজিক্যাল থাকতে চাই, আমি কোয়ান্টাম মেকানিক্সের ফাউন্ডেশনকে ডিস্টার্ব করতে চাই না। ফলে আমার হ্যামিল্টনিয়ান অ্যাক্টিং অন সাই, হ্যামিল্টনিয়ানটা মাস্ট বি হারমিশন, ভি মাস্ট বি রিয়াল। তাহলে ভি এর উপরে স্টার দেব না, সাই স্টার। আর আই কে আই স্টার করলে মাইনাস আই হয়। আর সাইটা কমপ্লেক্স, সাই ইজ এসেনশিয়ালি কমপ্লেক্স। Psi is a function of x and t অথবা r and t. Okay, but psi is complex. Psi star. Okay. এখানে একটু কমেন্ট করছি, নোট দ্যাট v has to be real if h is to be Hermitian. এটাই জাস্ট বলে ছেড়ে দিয়েছি, v has to be real. এখন একটা ইন্টারেস্টিং ম্যানিপুলেশন করি। এই প্রথম ফার্স্ট নম্বর ইকুয়েশনকে সাই স্টার দিয়ে গুণ দাও, সাই স্টার। তাহলে খেয়াল রাখো এখানে সাই স্টার বসাও, এখানে বাম পাশে সাই স্টার বসাও, এখানে ভি এর বাম পাশে সাই স্টার বসাও। সাই স্টার ভি তো একটা ফাংশন, এটা তো আর অপারেটর না, কোঅর্ডিনেট। তো সাই স্টার ভি এর ডান পাশে বসাতে পারো, ডান পাশে বসাতে পারো, ভি এর বাম পাশে বসাতে পারো, সাই স্টার বসাও। আর এখানে তো ডেল স্কয়ার আছে, ফলে সাই স্টার দিয়ে গুণ দিলে সেই সাই স্টারটাকে এখানে আনা যাবে না, কারণ তো এখানে ডাবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স আছে। ওই ডেরিভেটিভ তো সাইর উপরে কার্যকরী আছে, সাই স্টারের উপরে না। এই ইকুয়েশনটাকে শুধু সাই স্টার দিয়ে গুণ দাও, এই ইকুয়েশনকে গুণ দাও সাই দিয়ে। এখানে সাই, এখানে সাই, এখানে সাই, এখানে সাই স্টার সাই হলো, এখানে সাই স্টার হলো। তারপরে বিয়োগ দাও,
5 কে সাই স্টার দিয়ে গুণ দাও, আর 6 কে সাই দিয়ে গুণ দাও, তারপরে বিয়োগ দাও, বিয়োগ দিলে এটা কেটে যাবে। এখানে কি থাকবে? আই এইচ কাট সাই স্টার ডি সাই, বিয়োগ দিলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস আই এইচ কাট সাই ডি সাই স্টার ডিটি। তার আই এইচ কাটকে কমন নিয়ে বাঁ দিকে লেখা যাবে ডি বাই ডিটি অফ সাই স্টার সাই প্লাস সাই সাই স্টার। না সরি, সবই তো দাঁড়াও, এখানে কি হবে? এটা কি এখানে মাল্টিপ্লাইং দ্য ফার্স্ট অফ দিস টু ইকুয়েশন বাই সাই স্টার and the second by psi and taking the difference we get left hand side এটা পাই কি দেখো তো, এটা 2 পাওয়ার কথা ছিল না নাকি? 2টা কোথায় গেল? লেফট হ্যান্ড সাইডে এটা পেলাম কিনা? আই স্কয়ার ডি বাই ডিটি সাই স্টার সাই, এটা তো পি, আর এটা ডিপি বাই ডিটি, আমি তো ওইদিকে প্রসিড করছি, ডিপি বাই ডিটি তো আসছে। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড ঠিক আছে কিনা? তা আমি দেখি না, আমার মোবাইল ক্যামেরাতে করি। স্টপ শেয়ার, আমি আমার এখন ডকুমেন্ট ক্যামেরাতে, আমার মোবাইল ক্যামেরাতে করছি। ওকে, শর্ডিঙ্গার ইকুয়েশন লিখলাম, আই এইচ কাট ডি সাই ডিটি ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m, কিছু দেখা যায় না দেখি, এত খারাপ। ডেল স্কোয়ার দেখা যায়? কিচ্ছু দেখা যায় না। আমি তো লিখে ফেলছি 5 মিনিট আগে, 5 মিনিট আগে লিখে ফেলছি, এখন এতক্ষণ পরে এখানে আসতেছে। ওকে, এটাকে যদি আমি সাই স্টার, এটার কমপ্লেক্স কনজুগেট কত? মাইনাস আই এইচ কাট ডি সাই স্টার ডিটি ইকুয়াল টু মাইনাস, এখানে সাই হবে এইচ কাট স্কোয়ার বাই 2m ডেল স্কোয়ার সাই স্টার প্লাস বি সাই স্টার। এখন এইটাকে উপরটাকে সাই স্টার দিয়ে গুণ দাও, উপরটাকে সাই স্টার দিয়ে গুণ দিলাম। সাই স্টার আমি যে এখানে সাই স্টার আমি যেখানে সেখানে লিখতে পারি। আজকে কিন্তু নেট একেবারে খারাপ। নিচেরটাকে সাই দিয়ে গুণ দাও, সাই সাই সাই, গুণ দিলাম। তারপর উপরের ইকুয়েশন বাদ দাও, বিয়োগ দাও, বিয়োগ দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আর এইখানে বাঁ দিকে কি থাকবে? বাঁ দিকে থাকবে এটা আইএইচ কাট, এটা আইএইচ কাট হয়ে যাবে বিয়োগ দিলে। তাহলে আইএইচ কাটটা কমন নাও, তা বাঁ দিকে আইএইচ কাটটা কমন দিয়ে থাকছে কি? এইটা যোগ এইটা, সাই স্টার ডি সাই ডিটি যোগ সাই ডি সাই স্টার ডিটি, এটাই থাকছে। আর ডান দিকে কি থাকছে? ডান দিকে দেখো মাইনাস এইচ কাট স্কয়ার বাই 2m কমন নাও, ডান দিকের প্রথম টার্মে মাইনাস এইচ কাট স্কয়ার 2m কমন নাও, এটা কিন্তু প্লাস হয়ে গেছে, কমন নিচ্ছে মাইনাস এইচ কাট স্কয়ার। তাহলে কি থাকলো? সাই স্টার ডেল স্কয়ার সাই বিয়োগ সাই ডেল স্কয়ার সাই স্টার, এই থাকলো। এটা কি? আই এইচ কাট ডি বাই ডিটি অফ সাই স্টার সাই। তাহলে এটা ডান দিকে কি হলো? মাইনাস এইচ কাট স্কয়ার 2m সাই স্টার ডেল স্কয়ার সাই বিয়োগ
psi del square psi star। আই স্কয়ারটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে এই এইচ কাট কেটে যাবে, তাহলে কি পাচ্ছি, ডি সাই স্টার সাই ডিটি ইকুয়াল টু মাইনাস এইচ কাট বাই 2mi সাই স্টার ডেল স্কোয়ার সাই বিয়োগ সাই ডেল স্কোয়ার সাই স্টার। এটা পেলাম। আমি কিন্তু ইকুয়েশন কন্টিনিউটি পেয়ে যাচ্ছি, ডিরো বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ডেল ডট জি, এরকম একটা ব্যাপার আনতে হবে, এরকম একটা ইকুয়েশন করতে হবে। লেফট হ্যান্ড সাইড মোটামুটি করে ফেলছি, এটা রো না বলে এটাকে বলছি পি। এখন রাইট হ্যান্ড সাইডকে এই ফর্মে প্রকাশ করতে হবে। এই ফর্মে প্রকাশ করা যাবে কি? এখন দেখো ডি বাই ডিটি অফ, এটাকে আবার রাইট হ্যান্ড সাইডকে একটু অন্যভাবে প্রকাশ করি, সাই স্টার সাই ইকুয়াল টু মাইনাস, রাইট হ্যান্ড সাইডকে তাকে এইভাবে প্রকাশ করছি, মাইনাস এইচ কাট বাই 2mi del dot divergence of del dot psi star del psi minus psi del psi star। এটা কি করা যাবে কি? আমি তো দেখেই লিখে দিলাম। করা যাবে। যেমন ধরো অন্য কনটেক্সট, আমি ধরো এটা যদি দেখি, দুটো ফাংশন আছে, f of x d2g of x ধরো dx স্কোয়ার মাইনাস g of x d2 f ডাবল ডেরিভেটিভ। এটাকে এভাবে লেখা যাবে না, d by dx of f dg dx minus g df dx লেখা যাবে। এটা করার, এটাকে যদি উইথ রেসপেক্ট টু f উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ করি, আমি পাচ্ছি f d2g by dx স্কয়ার, এটা পেয়ে যাচ্ছি, প্লাস একটা এক্সট্রা টার্ম পাচ্ছি। এক্সট্রা টার্ম কি? df dx dg dx। এটাকে যদি উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ করো, আমি প্রথম টার্মটা পাচ্ছি g d2f dx স্কয়ার, এটা আগে যেটা ছিল সেটা, আরেকটা এক্সট্রা টার্ম পাচ্ছি dg dx df dx। ওই দুটো এক্সট্রা টার্ম কাটাকাটি চলে যায়, এইটাই করতে এটা। এখন আমার ছিল, আচ্ছা আরেকটা তুমি ইয়ে করো, ভেক্টর আইডেন্টিটি খেয়াল করো, del dot f del g, f is a function of r, g is a function of r। টাইমের ফাংশন হতে পারে, টাইমের ফাংশন দেখছি না, বাট কারণ এখানে ডেল আছে। এটা কি হবে? এটা কিন্তু একটা ভেক্টর, ভেক্টরটা কিভাবে পেলাম? একটা স্কেলার গুণ একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, কারণ it's a gradient of g, g is a scalar, so del g is the vector। ওই ভেক্টরকে আরেকটা স্কেলার দিয়ে গুণ দিলে ওটা ভেক্টর হলো। ওই পুরো ভেক্টরটা ডাইভারজেন্স নিচ্ছি, আমাকে উত্তর আসতে হবে স্কেলার। এই গ্রেডিয়েন্ট অপারেটর এখানে আছে ডি বাই ডিএক্স, ডি বাই ডিওয়াই, ডি বাই ডিজেড ইত্যাদি আছে, আর এক্স ওয়াই জেড তো এফ এর ভিতরে আছে, জি এর ভিতরে আছে। সো সামহাউ এই গ্রেডিয়েন্ট অপারেটর এফ এর উপরে অ্যাক্ট করবে, এই গ্রেডিয়েন্ট অপারেটর আবার এটার উপরে অ্যাক্ট করবে, কারণ এখানে তো এক্স ওয়াই জেড আছে। কিন্তু অ্যাক্ট করার পরে ফাইনাল রেজাল্ট স্কেলার হতে হবে। আচ্ছা, এখন গ্রেডিয়েন্ট অপারেটর যখন এই স্কেলার উপরে অ্যাক্ট করবে, একভাবে অ্যাক্ট করতে পারে, গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার করে একটা ভেক্টর দেবে,
আর এটা তো পরে পরের বার এক করবে। এখন ডেল জি ছিল, এটার উপর এক করবে না, কিন্তু দুটো মিলে স্কেলার করতে হবে, তাহলে এখানে একটা ডট দিতে হবে। এখন স্কেলার হলো, এখনো কমপ্লিট হলো না, কারণ এই গ্রেডিয়েন্ট অপারেটর এটার উপরে এক করতে পারে, এফ এর উপরে এক করবে না। তাহলে প্লাস এফ, গ্রেডিয়েন্ট অপারেটর যখন এটার উপরে এক করতে পারে, দুই ভাবে এক করতে পারে। গ্রেডিয়েন্ট অপারেটর একটা ভেক্টরের উপরে এক করবে, ভেক্টর হচ্ছে ডেল জি। একটা গ্রেডিয়েন্ট অপারেটর দুই ভাবে করতে পারে, ডেল ডট ওই ভেক্টর, অথবা ডেল ক্রস করে ওই ভেক্টর উপরে এক করতে পারে। কিন্তু আমি চাই পুরোটা মিলে স্কেলার হবে, তাহলে একমাত্র এখানে লিখতে এই একটাই লেখা যাবে, ডেল ডট ডেল জি। ডেল ক্রস দিয়ে হবে না এখানে। দিস ইজ এ ভেক্টর আইডেন্টিটি। ওকে, এখন দেখো এটা হচ্ছে ডেল এফ ডেল জি প্লাস এফ, ডেল ডট ডেল কি, ডেল স্কোয়ার। খেয়াল আছে তোমাদের, ডেল স্কোয়ার মানে কি? ডেল স্কোয়ার মানে হচ্ছে d2 by dx squared plus d2 by dy squared plus d2 by dz squared। তাহলে ওটা ভেক্টর আইডেন্টিটি একটু আলোচনা করে নিলাম। এখন আমি আবার ব্যাক করি আগের ইকুয়েশনে। একটু আগে আমি দেখালাম যে আমি এই ইকুয়েশনটা পেয়েছিলাম, d by dt of p or t, pটা কিন্তু psi star psi equal to minus h squared by 2mi psi star del square psi বিয়োগ psi del square psi star। খেয়াল রাখো, এটা একটা যদি কমপ্লেক্স নাম্বার হয়, দ্বিতীয় টার্মটা কিন্তু ওই কমপ্লেক্স নাম্বারের স্টার। এটাকে আমি এইভাবে প্রকাশ করেছি, এখানে একটা আই আছে, মাইনাস h squared by 2mi del dot psi star del psi বিয়োগ psi del psi star সমান হবে। কারণ দেখো, ডেল যদি এটার উপরে এক করে, একটা টার্ম হবে psi star del square psi, যেটা আগেই ছিল। একটা এক্সট্রা টার্ম পাবে এখানে, সেই এক্সট্রা টার্মটা কি? ডেল psi star ডট ডেল psi। তারপরে এই ডেল ডট দিয়ে যদি এখানে এক করাও, এটা ডেল ডট দিয়ে যদি এখানে এক করো, একটা টার্ম হবে সাই, তারপর ডেল যখন এটার উপরে এক করবে, ডেল ডট ডেল মানে ডেল স্কোয়ার, এটা পাবে। একটা এক্সট্রা টার্ম পাবে এখানে, সেই এক্সট্রা টার্মটা কত? ডেল সাই ডট ডেল সাই স্টার। এই দুটো তো আইডেন্টিক্যাল, একটা মাইনাস সাইন আছে, এক্সট্রা টার্মটা কেটে যাবে, ফলে এটা সমান। তাহলে এটাকে লিখতে পারি এইভাবে, ডেল ডট ছাড়া বাকি যেগুলো আছে সব জে, একটা মাইনাস সাইন দিয়ে লিখবো। এভাবে যদি লিখি তাহলে আমার জেটা কি? হোয়াট ইজ জে? মাইনাস সাইন তো নেওয়া হয়েছে, এখানে মাইনাস সাইন নেওয়া হয়েছে, ডেল ডট তো এখানে নেওয়া হয়েছে, বাকিটা জে। তা যেটা কি? h কাট বাই 2mi psi star del psi মাইনাস psi del psi star, এটা আমার জে। এটা ইকুয়েশন অফ কন্টিনিউটি হলো না? এবং তাহলে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, এই যেটাকে কি বলা হবে? এই যেটাকে বলা হবে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। আর ইলেকট্রোম্যাগনেটিজম যখন করেছিলাম তখন যেটাকে কি বলেছিলাম? তখন ওটাকে বলে চার্জ কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি ডিউ টু দ্য ফ্লো অফ চার্জ। এত বলে না, শুধু বলে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি বললে লোকে বোঝা যায় যেটা ইলেকট্রিক্যাল কারেন্ট ডেন্সিটি। আর এখানে কারেন্ট ডেন্সিটি বললে তো ইলেকট্রিক্যাল কারেন্ট ডেন্সিটি না এই কনটেক্সটে,
এটা এই কনটেক্সটে কোয়ান্টাম মেকানিক্সে এটা হবে কারেন্ট ডেন্সিটি, ইলেকট্রিক্যাল কারেন্ট ডেন্সিটি না। তবে ইলেকট্রিক্যাল কারেন্ট ডেন্সিটির সঙ্গে আমি এটা একটা যোগসূত্র স্থাপন করতে পারি। ওকে, কিভাবে করবে? আমি কিন্তু এখন সিঙ্গেল পার্টিকেল নিয়ে কাজ করছি। কোয়ান্টাম মেকানিক্স হবে সিঙ্গেল পার্টিকেল, এটা প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি কিভাবে হবে? আমি যদি বলি যে আমি একটা ইলেকট্রন, আমি আই হ্যাভ এ লার্জ নাম্বার অফ ইলেকট্রনস, ক্যাপিটাল এন, সবগুলো ইলেকট্রনের স্টেট হচ্ছে একই, আইডেন্টিক্যাল। সেই স্টেটের জন্য এটা হচ্ছে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। তাহলে এই প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটিকে যদি ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ দেই, যেটা হবে এটাই হবে এখন কারেন্ট ডেন্সিটি, চার্জ কারেন্ট ডেন্সিটি। ইলেকট্রন প্রবাহ করতে পারে, রাইট, বিভিন্ন দিকে প্রবাহ হতে পারে, বিভিন্ন দিকে একটা ইলেকট্রনের প্রবাহ করার সম্ভাবনা আছে। যেহেতু আমার হাজার হাজার ইলেকট্রন আছে, সুতরাং সব দিকে কিছু না কিছু ইলেকট্রন ফ্লো করবেই, সব দিকে কারেন্ট ফ্লো করার একটা কারেন্ট ডেন্সিটি থাকবে, একটা ইলেকট্রনের প্রবাহের জন্য একটা ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি থাকবে। সেই ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি হবে চার্জ অফ এন ইলেকট্রন টাইমস দ্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। একটা ইলেকট্রন একদিকে ফ্লো করার সম্ভাবনা কত। যাই হোক, আমি কিন্তু একটা পার্টিকেলের কোয়ান্টাম মেকানিক্স করছি, ফলে এটাকে বলা হবে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। ওকে, আমি এখন ব্যাক করে যাচ্ছি, ব্যাক টু দি স্ক্রিন শেয়ার। আলটিমেটলি আমি এই ধরনের একটা ইকুয়েশন ডিসকাস করলাম, dp by dt equal to minus del j, আর j হচ্ছে এটা। এই j হচ্ছে is the probability current density, that is to say probability flow, এটা কারেন্ট ডেন্সিটি। তো কারেন্ট ডেন্সিটি কিভাবে বলবো? এটা মানে কি, এই j এর মানে কি ভাষায় বলো? দ্যাট ইজ টু সে, ভাষায় বলছি, j is the probability flow per unit time। কারেন্ট করতে গেলে ইউনিট টাইম করতে হয়, পার ইউনিট টাইম। পার ইউনিট টাইমকে অনেকে বলে রেট। এটা প্রবাবিলিটি ফ্লো পার ইউনিট টাইম না বলে আমি বলতে পারতাম রেট অফ প্রবাবিলিটি ফ্লো। শুধু পার ইউনিট টাইম হলেই চলবে না, এটা না তো ডেন্সিটি নামকরণ হবে, আরেকটা পার লাগবে, পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার টু জে। যে তো একটা ভেক্টর, এটা তো একটা দিক আছে। যে কোনো একটা বিন্দুতে যে যদি ক্যালকুলেট করো, সেই জের একটা দিক আছে, যেই দিকে যে সেটার পারপেন্ডিকুলার করে একটা ক্ষুদ্র এরিয়া চিন্তা করো ওই বিন্দুতে। তাহলে ওই ক্ষুদ্র এরিয়া দিয়ে, একক এরিয়া, ওই ক্ষুদ্র এরিয়া দিয়ে প্রতি সেকেন্ডে একক এরিয়া দিয়ে কতটুকু ফ্লো করার সম্ভাবনা আছে, ওই পার্টিকেলটা ফ্লো করে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সম্ভাবনা থাকলে কত, সেটাই হচ্ছে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। এই ডেন্সিটি কথাটা হচ্ছে পার ইউনিট এরিয়া বলে ডেন্সিটি, আর পার ইউনিট টাইম বলে এটাকে বলে কারেন্ট। ওকে, রেট। To get a physical understanding, এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। This is a partial differential equation. It is valid point by point. প্রত্যেকটা পয়েন্টে এবং যে কোনো সময় at an arbitrary time t at any point r, this equation is valid. It's a point function. Left hand side is a point function, right hand side is a point function. At any given moment in time, যে কোনো পয়েন্টে left hand side equal to right hand side, এটা হচ্ছে ইকুয়েশন। এখন পয়েন্ট ফাংশন না করে একটা ক্ষুদ্র রিজন নিলাম, পুরো ইউনিভার্স না, ক্ষুদ্র একটা ভলিউম নিলাম। এটা ইন্টারপ্রিটেশনটা আরেকটু অ্যাপারেন্ট করতে, আরেকটু সহজ বোধ্য করতে, আমি এই ইকুয়েশনটাকে আই উইল ইন্টিগ্রেট ওভার এ স্মল ভলিউম। স্মল ভলিউম বলতে ইনফিনিটেসিমাল বোঝাচ্ছে না, স্মল কিন্তু পুরো ইউনিভার্স না, ওই ক্ষেত্রে স্মল, ওভার এ ফাইনাইট ভলিউম। ইউনিভার্সের ভলিউম অফ ফাইনাইট। ওকে, আমি এখন এটার ইয়ে করছি। টু গেট এ ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং,
of the equation of continuity for probability, we integrate equation 7 over a volume V. এই ভিটা একটা ফাইনাইট ভলিউম, ইনফিনিটেসিমাল না, তবে ক্ষুদ্র, ছোট মানে ক্ষুদ্র মানে কম্পেয়ার টু দি সাইজ অফ দ্য ইউনিভার্স, ভলিউম অফ দ্য ইউনিভার্স, এন্টায়ার ইউনিভার্স না, একটা ক্ষুদ্র ভলিউমে করছে। ধরো আমার ঘর, একটা ভলিউমকে তো একটা বাউন্ডিং সারফেস থাকে। এই যে লাইনটা এঁকেছি বক্ররেখা, এটা কিন্তু রোজ লাইন, এটা আসলে লাইন, এটা একটা সারফেস। ওকে, তাহলে এই যে একটা ফিগারটা আঁকা হলো এই পেপারে, এটা আসলে একটা 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 ভলিউমকে দেখাচ্ছি। এন্ড এই যে এরিয়াটুকু আছে আমার পেপারে, যে এরিয়াটুকু আঁকা হলো, দিস ইজ নাথিং ইন্টারসেকশন অফ দ্যাট ভলিউম উইথ দ্য প্লেন অফ দ্য পেজ। সেই জন্য এরকম 2 ডাইমেনশনাল ফিগার এঁকেছি। আসলে 2 ডাইমেনশনাল ফিগার না, এটা 3 ডাইমেনশনাল একটা ভলিউম। ওকে, এটাকে এটা একটা সেকশন, এটা একটা সেকশনাল ড্রয়িং, এটা একটা সেকশন। দিস ইজ দ্য সেকশন of the volume in the plane of the page. পেজটা যদি ভার্টিক্যাল রাখি, তাহলে একটা ভার্টিক্যাল যদি কাট করি ভলিউমটাকে, ভলিউমটা দেখতে একটা ক্রস সেকশন এরকম দেখাবে। দিস ইজ আ সেকশনাল ড্রয়িং। যাই হোক, তাহলে জাস্ট ইন্টিগ্রেট করো, ডিপি বাই ডিটি ডি কিউবড আর, রাইট হ্যান্ড সাইড কি ছিল মাইনাস ডেল জে, ওটা ইন্টিগ্রেট করো ডি কিউবড আর ওভার সেম ভলিউম। জাস্ট ওই যে ইকুয়েশনটা আগে ছিল, ইকুয়েশন অফ কন্টিনিউটি, ওটাকে ইন্টিগ্রেট করে ফেললাম ওভার এ ভলিউম। এখন লেফটকে দেখো, এখন লেফট হ্যান্ড সাইড যে বলছে যে পি এর টাইমের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে যেই ফাংশনটা পাবো সেটা ইন্টিগ্রেট করো। আগে ডেরিভেটিভ নাও পি এর, তারপর ইন্টিগ্রেট করো। আমি এখানে অর্ডারটা চেঞ্জ করে ফেলতে পারি। আমি বলতে আগে পি এর ডেরিভেটিভ ইন্টিগ্রেট করব, তারপরে টাইম ডেরিভেটিভ নেব। তার মানে টাইম ডেরিভেটিভকে আমি ইন্টিগ্রেশন সাইনের বাইরে লিখব। বাইরে যদি লিখি তাহলে আর পার্শিয়াল সাইনটা রাখার দরকার নেই, তখন স্ট্রেইট দিয়ে দিলেই চলে। কারণ আমি যখন পরে ইন্টিগ্রেট করব, পরে ডেরিভেটিভ নেব টাইমের সাপেক্ষে, পরে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করা হয়ে গেল তার উঠে যাবে, যেটা থাকবে সেটা ফাংশন, শুধুমাত্র একটা ভ্যারিয়েবলের ফাংশন টি এর, সেটার ডেরিভেটিভ নেব। ফলে ফলে এটা তো টি এর ফাংশন, এখানে তার আর আছে ইন্টিগ্র্যান্ডে, ইন্টিগ্রাল তো আর এর ফাংশন না, ইন্টিগ্রাল ইজ দ্য ফাংশন অফ টি, একটাই ভ্যারিয়েবল, এই জন্য সোজা ডি। আর রাইট হ্যান্ড সাইডকে ম্যানেজ করো বাই অ্যাপ্লাইং Gauss's theorem. Volume integral of del dot j is the integral of j dot ds over the bounding surface. ওই ভলিউমকে বাউন্ড করে একটা সারফেস, ওই সারফেস ইন্টিগ্রালে ওই ভলিউম ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রালে রূপান্তর করা যায়। কার সারফেস ইন্টিগ্রাল? এই একটা স্কেলার কোয়ান্টিটি সারফেস, এটা স্কেলার তো হতে হবে, ডেল ডট জে তো স্কেলার, এখানেও স্কেলার হবে, তাহলে জে তো ভেক্টর, এখানে স্কেলার করতে গেলে জে ডট ডিএস, ডিএসটা ইজ এ সারফেস এলিমেন্ট, ভেক্টর সারফেস এলিমেন্ট। নর্মাল তো সারফেস তো আমরা স্কেলারই ভাবি, কিন্তু এখানে আমি চিন্তা করলাম যে ডিএসটাকে I'll take it as a vector element, vector surface element. তো কিভাবে ডিফাইন করলাম ভেক্টর সারফেস এলিমেন্ট? এইটা একটা ক্ষুদ্র এলিমেন্ট অফ দিস সারফেস, দিস ইজ এ স্মল এলিমেন্ট অফ দ্য সারফেস, এটা হচ্ছে পুরো সারফেস। সারফেসটা যদি আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করে নিই, প্রতিটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশকে বলে এলিমেন্ট। এইভাবে ইনফিনিট এলিমেন্ট দিয়ে ওই সারফেসটা গঠিত হয়েছে, চিন্তা করো। কারণ এই সারফেস এলিমেন্টস গুলোর এরিয়া টেন্ডস টু জিরো, দে আর ইনফাইনাইটেসিমাল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এটা এই এলিমেন্ট একটা দেখাচ্ছে, এখানে বড় করে এঁকেছি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র তার আঁকা যায়, একটা এলিমেন্ট দেখাচ্ছি ডিএস। কিন্তু এক মিনিট, আমি একটা ফোন এসছে, ফোন ধরি। যেটা বলছিলাম, তাহলে
এই যে আমি এভাবে সংজ্ঞা দিয়েছি, ডিএস আমি একটা ভেক্টর হিসেবে চিন্তা করছি। কেমন ধরনের ভেক্টর? ভেক্টর একটা ম্যাগনিটিউড থাকে, ম্যাগনিটিউডটা হচ্ছে সারফেসের এরিয়া, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিন্তু এরিয়া, ম্যাগনিটিউড হচ্ছে এরিয়া। একটা দিক তাহলে দিতে হবে, দিকটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার টু সারফেস, কারণ পারপেন্ডিকুলার তো এদিকেও থাকতে পারে, ভেতর দিকেও থাকতে পারে। আমার সংজ্ঞা অনুযায়ী আউটওয়ার্ড ড্রন নর্মাল, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র এরিয়ার মধ্যবিন্দু থেকে, মধ্যবিন্দু মানে কি যে কোনো বিন্দু একই কথা, কারণ এটা সারফেস এরিয়া টেন্স টু, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র এরিয়ার যদি একটা পারপেন্ডিকুলার টানো, এবং পারপেন্ডিকুলার যদি হয় ওই ভলিউমের বাইরে, বাইরের দিকে এন হ্যাট, সেই এন হ্যাটের দিকেই হচ্ছে আমার ডিএস, ডিএস ভেক্টরের দিক, এবং ডিএস ভেক্টর হচ্ছে এই এলিমেন্টের এরিয়া। এইভাবে আমি সংজ্ঞায়িত করলাম। সেভাবে সংজ্ঞায়িত করলে এই ডেল ডট জে ডি কিউবলারকে এইভাবে লেখায়। এখানে ডিএস হবে একটা ভেক্টর সারফেস এলিমেন্ট ইন এ ডিরেকশন, যে ভেক্টরটা কিভাবে ইন এ ডিরেকশন outward, normally outward from the surface element, normally outward from the volume, normally perpendicular দিকে outward, সারফেস এলিমেন্টের পারপেন্ডিকুলার হতে হবে, যে কোনো দিকে একটা এন আঁকলে চলবে না, ওই এলিমেন্টের পারপেন্ডিকুলার করে রাখতে হবে। পারপেন্ডিকুলার তো একটা অ্যাম্বিগুইটি আছে, পারপেন্ডিকুলার লাইনকে কোন দিকে অ্যারোটা দিব, কোন দিকে, বাইরের দিকে দেবো না ভেতরের দিকে দেবো? বাইরের দিকে দেবো। বাইরে মানে কার সাপেক্ষে বাইরে? ভলিউমের সাপেক্ষে বাইরের দিকে। ওকে, this is outward drawn normal. N is the outward drawn normal to the surface element ds. আর এই ডিএসটাকে যখন ভেক্টর হিসাবে চিন্তা করব, ডিএস এর দিক ধরা হবে এন হ্যাটের দিকে। তাহলে ডিএস ভেক্টরকে এভাবে লেখা যাবে, ডিএস ভেক্টর ইকুয়াল টু এন হ্যাট টাইমস ডিএস স্কেলার, এই এরিয়া। অনেকে সেভাবে লেখে জে ডট। এখন দেখো, এখন লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, এটার মানে কি? এটা তো ইন্টিগ্রেট করে ফেলেছি ওভার এ ফাইনাইট ভলিউম ভি। এই ভলিউমটা ইউনিভার্স নয়, একটা ক্ষুদ্র কিন্তু ফাইনাইট ভলিউম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র না। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে, এই যেটা লেফট হ্যান্ড সাইডে এটা, this is the probability of finding the particle in the volume V at time t, of course at time t. This is the probability of finding the volume, of finding the particle in the volume V at the time t. Okay. Next. সেটার পরিবর্তন হবে, সেটার পরিবর্তনের হার। ওকে, নেক্সট, জে ডট ডিএস কি দিচ্ছে আমাকে? জে ডট ডিএস দিচ্ছে জে কস থিটা ডিএস। এই বিন্দুতে এই ডিএস এর অবস্থান যে জায়গায়, সেখানে তো জে ক্যালকুলেট করতে পারি আমি সেখানে এসে, সেই বিন্দুতে। সেই বিন্দু বলছি, আসলে তুমি তো আসলে বিন্দু কেন বলছি, তুমি বলতে পারো সারফেস তো বড়সড় একটা সারফেস, অনেকগুলো বিন্দু দেখা যায়, এই 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 সারফেস তো এখান থেকে এই পর্যন্ত এঁকেছেন, এখানে অনেকগুলো বিন্দু আছে, তা সারফেসের কোন বিন্দুতে আপনি যে ক্যালকুলেট করেছেন? আমি বলবো ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা বিন্দুতে ক্যালকুলেট করো, আলটিমেটলি তো এই সারফেসটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে। আমি এখানে মধ্যবিন্দুতে দেখিয়েছি আমার ইয়েটা, যেটা মধ্যবিন্দু দেখতে সুন্দর হয়। আমি যদি যে আঁকি একটা কোণা এন্ডে, এখানে যে আঁকলাম, যে তার চাইতে বেটার হচ্ছে যেই সারফেসটা আমার আঁকায় আছে এলিমেন্ট ডিএস, সেইটার মধ্যবিন্দুতে যে আঁকলাম। কিন্তু আমি বলতে চাই যে ডিএস উইল টেন্ড টু জিরো আলটিমেটলি। সুতরাং এই ডিএস এর মধ্যবিন্দু প্রান্ত বিন্দু বলে কিছু নাই। ওকে, তাহলে জে ডট ডিএস যদি করি, ডিএস একটা ভেক্টর এই দিকে, যে হচ্ছে ওই দিকে, তাহলে জে কস থিটা গুণ এটার সারফেস এরিয়া, এই ডিএস সারফেস এরিয়া, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সারফেস এরিয়া, উইচ টেন্ডস টু জিরো। এই সমস্ত লিমিট অনেকে বুঝতে চায় না। এটা তো একটা আছে এরিয়া, আবার টেন্ডস টু জিরো মানে কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে গেল, তার মানে সারফেস নাই, সারফেস ভ্যানিশ হয়ে গেল। এই সমস্ত কথাগুলো কি? তার মানে তোমাকে এগুলো ক্যালকুলাসটা জানতে হবে ভালো করে। You know what is the concept of limit. Okay,
সারফেসটা 9 হয়ে গেল, ঠিক আছে, কিন্তু সারফেসে 9 হওয়ার সারফেস গুলোর সংখ্যা হয়ে গেল ইনফিনিটি। তাহলে এমন ভাবে সংখ্যাটা ইনফিনিটি হলো, আর এমন ভাবে প্রতিটা এলিমেন্টের সারফেস এরিয়া টেন্স টু 0 হলো, যে প্রোডাক্ট নিলে সারফেস এরিয়া টেন্স টু এ ফাইনাইট কোয়ান্টিটি। এটা বলে লিমিট। এটা খুব ডিফিকাল্ট কনসেপ্ট। লিমিট একটা খুব বিখ্যাত একটা কনসেপ্ট, one of the most fundamental concepts of math and science. Math. What is limit? Okay. Unfortunately, আমাদের দেশে তো আমরা এই সমস্ত কনসেপ্ট নিয়ে আলোচনা করিই না। আমার কোনোদিন আমার মনে পড়ে না যে আমার শিক্ষকরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ক্যালকুলাস তো পড়লাম, মাশাআল্লাহ কতবার পড়লাম। স্কুলে ক্লাস 9-এ শুরু করছি ক্যালকুলাস। প্রথম চ্যাপ্টারে লিমিট টিমিট ফাংশন করে লিমিটে চলে গেছে। 9 থেকে ক্যালকুলাস, 10-এ ক্যালকুলাস, 100-তে 100 পেয়ে গেলাম, করে স্টার হয়ে গেল, রাইট। তারপরে এইচএসসিতে করা শুরু করলাম, আবার ইউনিভার্সিটি লিমিটকে আলোচনা করছে, কেউ করে নাই। একটা ফর্মুলা বলছে আর কি, যা একটা বলেছে, বইতে যেটা লেখা আছে হুবু সেটা স্যারের সাথে আছে হুর করে বলে চলে গেল, কিছু না। আর এই অঙ্ক কর, 5টা অঙ্ক উদাহরণ দিয়ে দাও, সেই অঙ্কের মতো করে লিমিট করতে। এটা যদি একটু আলোচনা করবে, লিমিটের কনসেপ্ট কি, ডেরিভেটিভের কনসেপ্ট কি, রেট অফ চেঞ্জের কনসেপ্ট কি, অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ কি, ইনস্ট্যান্টেনিয়াস রেট চেঞ্জ অফ কি, এগুলো সব লিমিটের উপর নির্ভর করে। কোন স্যার কোনদিন ডিসকাস করেনি, স্কুলে না, কলেজে না, ইউনিভার্সিটিতে না, আন্তাজি মারি দিচ্ছে স্যাররা, নিজেরাও বুঝে না। তোমরা কি বুঝো? না বুঝলে ক্যালকুলাসের বই নিয়ে পড়া শুরু করো, অ্যান্টনের বইটা বের করো, পড়ো। ওকে, এখনই করতে, আমি বুঝি না লিমিট, ক্যালকুলাসে বুঝি না, করণীয় এখন। তাহলে এখন কি করব? এত বছর পর আইসা দেখলাম যে আমি মাস্টার্স ফেলতেছি, পিএইচডি করতে যাব, আমারও তাই, আমিও লিমিট বুঝি না। ওকে, পিএইচডি করে ফেললাম, প্রফেসরই করে ফেললাম, চাকরি জীবন শেষ করে এখন লিমিট বুঝি না। তাহলে করণীয় কি? এখন করণীয় কি? আমার করণীয় কি, তোমার করণীয় কি? আমার খেয়াল রাখতে হবে, আমার বয়স 72, তোমার বয়স 22, তোমার করণীয় কি? তুমি লিমিট বুঝো না। আমার করণীয় কি? আমি প্রফেসর, রিটায়ার্ড, আমার বয়স 72, আমার করণীয় কি? আমার করণীয় আর তোমার করণীয় ভিন্ন হবে। তোমার করণীয় অবশ্যই তুমি ক্যালকুলাস আবার পড়া শুরু করো, আমার করণীয় অন্যরকম হতে পারে, আমার বয়স 72। লিমিট তোমাকে বুঝতে হবে, আর কোনো হয়নি। তাহলে এইটা জে ডট ডিএস মানে হচ্ছে জে কস থিটা ডিএস, আর জে কস থিটা হচ্ছে কম্পোনেন্ট অফ জে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। এই জে তো যে কোনো দিকে হতে পারতো, এই পয়েন্টে আমি জে ক্যালকুলেট করবো ডিপেন্ডিং আপন দ্য ওয়েভ ফাংশন সাই, কোন দিক হবে সেটা আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে। ওইদিকে হবে, এইদিকে হতে পারে, ভেতরের দিকে হতে পারে। এখন এনটা সবসময় বাইরের দিকে, এটা সংজ্ঞা। আর যেটা তোমার সাই থেকে আসবে সেটার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই। সাইটা যা হচ্ছে সাইয়ের উপর নির্ভর করবে এই বিন্দুতে যে এর দিক কোন দিকে, আমার সারফেস থেকে বাইরের দিকে না ভেতরের দিকে, ভেতরের দিকে হতে পারে। সেই ক্ষেত্রে জে ডট ডিএস করলে কিন্তু নেগেটিভ হবে। যদি ভেতরে থাকতো এই অ্যাঙ্গেলটা, থিটা অ্যাঙ্গেলটা যদি 90-এর বেশি হয়, cos 90 তো নেগেটিভ, cos অফ অ্যাঙ্গেল, cos অফ অ্যান অবটিউস অ্যাঙ্গেল তো নেগেটিভ, তো সেই ক্ষেত্রে নেগেটিভ হবে। আমার এই ডায়াগ্রামে পজিটিভ দেখাচ্ছে। জে ডট এন হ্যাট মানে হচ্ছে এটার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা ওইদিকে থাকতে পারে, ওইদিকেও থাকতে পারে। ভেতরের দিকে থাকলে কম্পোনেন্টটা ওটাকে ধরা হবে নেগেটিভ, কারণ এন হ্যাটকে পজিটিভ ধরা হয়েছে বাইরে। সো জে ডট ডিএস হচ্ছে জে পারপেন্ডিকুলার টাইমস ডিএস, জে এর কম্পোনেন্ট নিতে হবে ডিএস এর পারপেন্ডিকুলার করে। ওকে, সেটা আমি করলাম। জে ডট ডিএস গিভস দ্য প্রবাবিলিটি। তাহলে এখন জে ডট ডিএস আমাকে কি দিচ্ছে? হোয়াট ইজ দ্য ফিজিক্যাল মিনিং অফ জে ডট ডিএস?
একটা এরিয়া নিয়েছি কিন্তু j dot ds gives the probability per unit time per unit time বলে কিন্তু আসলে যেটা আসলে কারেন্ট probability কারেন্ট নাম করার শর্ত হচ্ছে is the probability per unit time ডেনসিটি হওয়ার সময় যেহেতু ডেনসিটি এখন আর ds দিয়ে গুণ দিচ্ছি শুধু আর পার ইউনিট এরিয়া বলতে হবে না এরিয়া দিয়ে গুণ আছে per unit time that the particle would move out of the volume through ds ওই ds সারফেস দিয়ে what is the probability ওই ds সারফেস দিয়ে এক সেকেন্ডে এই পার্টিকেলটার বাইরের দিকে যাওয়ার সম্ভাবনা কত এখন সম্ভাবনাটা কিন্তু দুই ভাগে ভাগ করছি বাইরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে ভেতরের দিকে আসার সম্ভাবনা আছে ওই সারফেস দিয়ে it ডিপেন্ড করে এই j ডট ds পজিটিভ কে নেগেটিভ সুতরাং দুই রকম সম্ভাবনা আছে আমার একসঙ্গে আমি দুই রকম সম্ভাবনা আলোচনা করছি বাইরের দিকে যাওয়ার সম্ভাবনা কত আর বাইরে থেকে ভেতরের দিকে ভলিউমের ভেতরে ঢোকার সম্ভাবনা কত আমি এখানে করছি j ডট ds আমার ম্যাথমেটিক্যাল সংজ্ঞা অনুযায়ী j ডট ds হচ্ছে এক সেকেন্ডে ওই সারফেস দিয়ে বাইরের দিকে যাওয়ার সম্ভাবনা কত কিন্তু ওটা যদি সম্ভাবনা যদি নেগেটিভ আসে আমি বলবো বাইরের দিকে যাওয়ার সম্ভাবনা নেগেটিভ মানে এটা বলতে কিছু নাই কারণ সম্ভাবনা নেগেটিভ হয় না কিন্তু তারপরে আমার ফর্মুলিজমে আমি নেগেটিভ পাচ্ছি নেগেটিভ মানে হচ্ছে ভেতরের দিকে আসার সম্ভাবনা কত দুই রকম সম্ভাবনা একই সঙ্গে আহত হচ্ছে বাইরের দিকে যাওয়ার সম্ভাবনা ভেতরের দিকে আসার সম্ভাবনা এই দুই রকম একটার সঙ্গে আরেকটা ডিস্টিংশন বজায় রাখতে আমি একটাকে পজিটিভ বলছি আরেকটাকে নেগেটিভ বলছি এটা মানে এই না যে এটা জাস্ট ডিস্টিংশনটা বজায় রাখার জন্য সো আবার বলি j dot ds gives the probability per unit time rate that কিসের probability that the particle would move out of the volume through ds এই পার্টিকুলার ds দিয়ে এই ভলিউম থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কত একক সেকেন্ডে পার ইউনিট আর এই জিনিসটা যদি আমি ইন্টিগ্রেট করি ওভার দি বাউন্ডিং সারফেস ওভার দি ক্লোজ সারফেস ইন্টিগ্রেট করার পরে কি হবে কি বলবো দিস ইজ দ্য ইন্টিগ্রেট করার পরে যেটা পাবো সেটা কি হবে দ্যাট উইল বি দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পার্টিকেল উড মুভ আউট অফ দ্য ভলিউম ইন টাইম ওই ভলিউম থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কত ওই পার্টিকুলার সারফেস এলিমেন্ট দিয়ে না সব সারফেস এলিমেন্টের উপর তো আমি ইন্টিগ্রেট করেছি তাহলে ওই সারফেস ভেদ করে বাইরের দিকে যাওয়ার এক সেকেন্ডের সম্ভাবনা কত তার মানে ভলিউমটাকে লিভ করার সম্ভাবনা কত ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পার্টিকেল উড মুভ আউট অফ দ্য ভলিউম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা কত একক সময় ভলিউম থেকে বের হতে হলে তো ওই সারফেসটা ভেদ করে যেতে হবে এই জন্য ভলিউম এটাকে সারফেস ইন্টিগ্রালে প্রকাশ করা হয়েছে যেহেতু সারফেস ভেদ করে যেতে হবে ইটস এ কন্টিনিউয়াস ফ্লো এই জন্য বলে ইকুয়েশন কন্টিনিউটি এটা কন্টিনিউয়াস ফ্লো বলেই তো একটা ভলিউম যদি ভলিউম থেকে বের হয়ে যেতে হয় কোনো একটা পার্টিকেলে তাহলে এই ভলিউমের চারপাশে যে সারফেস দ্বারা বাউন্ড সারফেস আছে ওই সারফেস ভেদ করে তো যাবে দাস এখন এই ইকুয়েশন আমাকে কি বলছে এই মাইনাস সাইনটা এনে যদি এখানে আনো তাহলে বলতে পারো যে রেট অফ চেঞ্জ of the probability of finding rate of একটা মাইনাস সাইন দিয়ে নর্মাল ভাষায় বলতে পারি rate of decrease of probability in a certain volume v is equal to the probability that the particle would flow out of that volume per unit time এই মাইনাস সাইনটা এখানে মাইনাস সাইন নিলেই বলবো রেট অফ ডিক্রিজ এটা হবে তখন রেট অফ ডিক্রিজ এখন বলতে পারো রেট অফ চেঞ্জ অথবা রেট অফ ইনক্রিজ দিলে একটা মাইনাস সাইন এখানে থাকবে j ডট ds এর সংজ্ঞা হচ্ছে probability of flowing per unit time of going out of the volume মাইনাস সাইন করলে flowing into the volume মাইনাস সাইন নিয়ে রাইট হ্যান্ড সাইড থেকে বলা যাবে what is the probability per unit time that the particle would flow into the volume and that will be the probability at which
that will be the rate at which probability of finding the particle in the volume would increase. এই মাইনাস সাইনটা যদি এখানে রাখি এটাকে বলা চলে rate of increase of probability. আর এই মাইনাস সাইনটা যদি এখানে নেই তারপরে যদি ভাষায় প্রকাশ করতে চাই তখন ভাষার প্রকাশ করতে হলে রেট অফ ডিক্রিজ বলতে পারবো। আবার ডিক্রিজ তো দুই রকম হতে পারে, প্লাস হতে পারে মাইনাস। ডিক্রিজ যদি প্লাস হয় ইনক্রিজ, এই সব কিছু আছে। কথাতে আমরা ইনক্রিজ ডিক্রিজ যখন বলি কথার কথা হিসাবে, তখন ডিক্রিজটা পজিটিভ হিসাবে চিন্তা করি, ইনক্রিজটা পজিটিভ হিসাবে চিন্তা করি, কিন্তু দুটোই পজিটিভ হতে পারে। সুতরাং রেট অফ চেঞ্জ, সুতরাং যেটা প্লাস এটাকে বলবো শুধু রেট অফ চেঞ্জ, অথবা কথ্য ভাষায় বলতে পারে রেট অফ ইনক্রিজ। রেট অফ ইনক্রিজ আবার নেগেটিভ হতে পারে, তাহলে আসলে এটা রেট অফ ডিক্রিজ। ওকে, কিন্তু যখন এই মাইনাস সাইন নিয়ে ইয়ে হবে, ওটার কোনো ম্যাথমেটিক্যাল ইয়ে নাই, ভাষা নাই, ওটাকে বলা চলে রেট অফ ডিক্রিজ। কিন্তু রেট অফ ডিক্রিজ তো আবার আমাদের নর্মাল ভাষায় পজিটিভ হিসাবে চিন্তা করি। যাই হোক, এটা কথার কথা হিসাবে আর কি। এই মাইনাস সাইনটা এদিকে নিয়ে এটা লেফট হ্যান্ড সাইডকে এইভাবে বলতে পারো, রেট অফ ডিক্রিজ of finding of the probability of finding the particle in the volume V is the same as the rate at which probability flows out of that volume in time. Rate at which the probability flows out of the volume. Probability flow out করেছে বলবো। ওকে, তার মানে probability কমে গেছে। as if probability একটা বস্তু বিশেষ, কোন বস্তু, কোন একটা ফ্লুইড, প্রবাবিলিটিকে একটা ফ্লুইডের মতো চিহ্ন, সে প্রবাবিলিটি বের হয়ে গেছে। আসলে প্রবাবিলিটি তো ফ্লুইড না, এটা ম্যাথমেটিক্যাল জিনিস। তো এভরিথিং ইজ ম্যাথমেটিক্যাল এখানে, কিন্তু ভাষা ব্যবহার করছি ওই ফ্লুইড চার্জের মোশন, ওই ভাষাটাই ব্যবহার করছি। প্রবাবিলিটি আর ফ্লো করে না, প্রবাবিলিটি সামহাউ চেঞ্জ করে। অ্যাজ এ প্রবাবিলিটি ফ্লো করে বেরিয়ে গেল, ফ্লুইড যেমন ফ্লো করে বেরিয়ে যেতে পারে একটা ভলিউম থেকে। প্রবাবিলিটি যেমন, প্রবাবিলিটি তো আর ফ্লুইড না, প্রবাবিলিটি কোনো পদার্থ তো না, এটা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা। কিন্তু ভাষাটা ফ্লুইড ডাইনামিক্স থেকে নিয়েছি আমরা। তাহলে ফাইনালি কি হলো, শেষ কথাটা কি হলো? দেয়ারফর ফাইনালি, একদম ফাইনাল কথা, এটাকে আমি ভাষায় কিভাবে বলবো? এই কোয়েশ্চেনটাকে আমি যদি ভাষায় বলতে চাই, বোধগম্য হিসাবে ভাষায় যদি বলতে চাই, ওকে, তাহলে ভাষার কথা আমার ইংরেজি ভাষায় কিংবা বাংলা ভাষায় বলতে চাইলে কি করবে? Thus equation 9 tells us that any decrease in the probability of finding the particle in the volume V is due to the fact that there exists a probability for the particle to move out of the volume through the bounding surface S. অথবা বলতে পারো, যদি প্রবাবিলিটি ওই বাউন্ডিং সারফেস এস ভেদ করে বেরিয়ে যায়, তাহলে সেই ভলিউমে পার্টিকেলটা পাওয়ার সম্ভাবনা কমে যাবে, প্রবাবিলিটি কমে যাবে। প্রবাবিলিটি একটা ফ্লুইড। অথবা তুমি বলতে পারো, প্রবাবিলিটি যদি ওই বাউন্ডিং সারফেস ভেদ করে ভলিউমের ভেতরে ঢোকে, তাহলে ওই ভলিউমে পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। এক সেকেন্ডে যতটুকু প্রবাবিলিটি ওই বাউন্ডিং সারফেস ভেদ করে ওই ভলিউমে ঢুকেছে, ঠিক ততটুকু বৃদ্ধি পাবে ওই ভলিউমে পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি পরিমাণে বৃদ্ধি পাবে। ওকে, অথবা এক সেকেন্ডে যেই পরিমাণ প্রবাবিলিটি ওই বাউন্ডিং সারফেস ভেদ করে বাইরের দিকে, যদি যায় বাইরের দিকে গেছে, তাহলে এক সেকেন্ডে ওই ভলিউমের ভেতরে প্রবাবিলিটি কতটুকু কমবে, ঠিক সেই পরিমাণই কমবে। তুমি এনি ডিক্রিজ দিয়ে বলতে পারতো, অথবা এনি ইনক্রিজ দিয়ে বলতে পারতো। এই কথাটা এইভাবে বলতে পারতাম, এনি ইনক্রিজ in the probability of finding the particle in the volume V is due to the fact that there exists a probability for the particle to move out, na bole, to move in volume through the bounding surfaces. Decrease দিয়ে করতে পারতে, অথবা ইনক্রিজ দিয়ে করতে পারতে, বলতে পারতে।
তুমি সবসময় কথাগুলো যখন বলি আমরা, কথার ভেতরে সবসময় একটা অ্যানালজি থাকে, সবসময় একটা একেবারে পারফেক্ট ম্যাথমেটিক্সে কথায়, ম্যাথমেটিক্সকে প্রকাশ করা যায় না কথায়, ভাষায়। এই জন্য ম্যাথমেটিক্স ব্যবহার করতে হয়, ম্যাথমেটিক্সটা মোর প্রিসাইজ। কিন্তু আমরা মানুষ হিসাবে এই সমস্ত যেটা ভাষায়, ইংরেজি ভাষায় কিংবা বাংলা ভাষায় প্রকাশ করতে পারি, তুমি তো বলতো ম্যাথমেটিক্স একটা ভাষা। না, ম্যাথমেটিক্স ভাষা বাদ দিয়ে ইংরেজি ভাষা কিংবা বাংলা ভাষায়, যে ভাষায় আমি কথা বলি, যে ভাষা আমি বুঝি, কোন একটা জিনিসকে যদি ভাষায় প্রকাশ করতে পারি, তাহলে মনে হয় যে আমি বুঝেছি। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। কিন্তু ভাষা সবসময় একেবারে 100% অ্যাকুরেট না। ভাষার মধ্যে সবসময় একটা ইয়ে থাকে, একটা একটা অ্যাম্বিগুইটি থেকে যায়। সেটাই ভাষার বিউটি। আবার সেখানে আবার তার লিমিটেশন। সুতরাং বিজ্ঞানে আমরা উই আর লুকিং ফর প্রিসিশন, সেই জন্য আমরা ম্যাথমেটিক্সের উপরে নির্ভরশীল। ওকে, ম্যাথমেটিক্সের সবসময় ভাষায় প্রকাশ করা যায় না, তারপরে আমরা চেষ্টা করি। আমরা কোয়ান্টাম মেকানিক্সে সবকিছুর ছবি আঁকা যাবে না, তারপরে ছবি আঁকার চেষ্টা করি। কোয়ান্টাম মেকানিক্সে একটা হাইড্রোজেন অ্যাটমকে আঁকা যাবে না, এটা মাইক্রোস্কোপিক অবজেক্ট আঁকা যায় না, তারপরে আমরা আঁকি, রাইট? এটা একটা জাস্ট একটা ভিজুয়াল, একটা একটা প্রপ, একটা ভিজুয়াল একটা কিছু থাকলে আমাদের চিন্তা করতে সুবিধা হয়। আমরা যেভাবে বড় হয়েছি সেটা কারণেই। ওকে, এই অল্প করতে একটা বাজিয়ে ফেললাম প্রায়। যাই হোক, এটা একটা পর্যায় শেষ হলো। আমি মোটামুটি নেক্সট হচ্ছে আরো গুরুত্বপূর্ণ শুরু করব, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আদার পিকচার্স অফ কোয়ান্টাম ডাইনামিক্স। এখন আমি হাইজেনবার্গ পিকচার কি, ইন্টারঅ্যাক্ট পিকচার কি, অথবা ডিরাক পিকচার কি, এগুলো আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত সব শ্রোডিঙ্গার পিকচার করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাটা খুব ইয়ে থেকে নেওয়া, কপি করা, ইয়েতে মার্সবাকার বই থেকে। ওকে, ওটা চমৎকার লিখেছে। এই আলোচনা ইয়ে তো আছে, সাকুরাই তো আছে। ওকে, কিন্তু আমার আলোচনা সাকুরাই থেকে না, তোমরা সাকুরাই পড়বে, ইচ্ছা করলে মার্সবাকার দেখতে পারো এটার চেয়ে। ওকে, আজকাল তো ইয়ে পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়, bok.org, b-ok.org করলেই তো পাওয়া যায়। ওকে, আমরা হাইজেনবার্গ পিকচার, Heisenberg formulation of time evolution of a quantum system আলোচনা করব। তারপরে আরো পিকচার আছে অফ ডিরাক পিকচার, ডিরাক পিকচার আলোচনা করব। ডিরাক পিকচার দিয়ে সময়ের সাথে পরিবর্তন একটা কোয়ান্টাম সিস্টেমে কিভাবে প্রকাশ করতে পারি সেটা আলোচনা করব। তিনটা পিকচার ইউজফুল কোয়ান্টাম মেকানিক্সে, শ্রোডিঙ্গার পিকচার, ডিরাক পিকচার আর হাইজেনবার্গ পিকচার। এটা তুলনামূলক আলোচনাও হবে পরবর্তী ক্লাসে। ওকে, আজকে এখানে আমার নোটে মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বকবক করলাম, কিন্তু আমার নোটে কত দূর গেলাম আমি, এমন কিছু না, কত পাতা থেকে কত পাতায় গেলাম আমি আজকের আলোচনায়।